আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে টাইপ 1-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। দেখো, আমাদের টাইপ 1-এ আমাদের প্রায় 24টা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং এই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু আমরা গুরুত্বের ভিত্তিতে লাল কালি এবং কালো কালিতে বিভক্ত করেছি। আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নে বলেছে নিচের কোনটি আমাদের জন্য লেনদেন। মনে রাখা লাগবে, কোনো একটা ঘটনা সেটা যদি আমাদের জন্য লেনদেন হতে হয় তাহলে ওই ঘটনাকে দুইটা শর্ত পূরণ করতে হয়। একটা হচ্ছে ওই ঘটনাকে অবশ্যই অর্থ সম্পর্কিত হইতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে ওই অর্থ সম্পর্কিত ঘটনাটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে হবে। তো এই দুইটা শর্তের ভিত্তিতে আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি যে আসমান নিকট হতে আমাদের কত টাকা চুরি হয়ে গেল, আমাদের হচ্ছে 30,000 টাকার পণ্য ফরমায়েশ প্রদান। তো আমি যদি কোনো কারণে ফরমায়েশ প্রদান করি, তার মানে আমি অর্ডার প্রদান করছি, এই অর্ডার দেওয়ার ফলে আমার কোনো অর্থের আদান প্রদান ঘটেনি। অর্থের আদান প্রদান না ঘটার কারণে এটা কিন্তু একটা নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট, তো এটা আমাদের জন্য লেনদেন না। এরপরে মিনহাজকে মাসিক 20,000 টাকা বেতনে ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হলো। আমি মাত্র তাকে নিয়োগ দিয়েছি, আমি তাকে এখনো টাকা পয়সা দিই নাই, তো এটাও আমাদের জন্য কোনো লেনদেন নয়। তারপরে বলেছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 2,000 টাকা চুরি হয়েছে। ওকে, ভালো কথা, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকা চুরি হয়েছে, এর ফলে মালিকের ব্যক্তিগত অর্থের বা মালিকের ব্যক্তিগত আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটেছে। এটা আমরা মালিকের জন্য লেনদেন বলতে পারি। যেহেতু এই টাকাটা মালিকের, এই টাকার চুরি হয়ে যাওয়া বা না হয়ে যাওয়ার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নাই, এই কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভাবিত না হওয়ার কারণে এটা আমাদের মধ্যে কোনো লেনদেন হবে না। এরপর আমরা যদি আসি 4 নম্বরের অপশনটাতে, জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় কত টাকা, 30,000 টাকা, এটা আমাদের জন্য লেনদেন। তার কারণ হচ্ছে আমরা যদি পণ্য বিক্রয় করি, যেহেতু একজন ব্যক্তির কাছে আমরা পণ্য বিক্রয় করেছি, তো আমরা পণ্যটা বাকিতে বিক্রয় করেছি, এই লেনদেনের জাবেদা বলতে পারি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমাদের দেনাদার নামের সম্পত্তির পরিমাণ বেড়ে যায় এবং আমাদের আয় বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। তো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ আমরা একজন ব্যক্তির কাছে পণ্যদ্রব্য বিক্রয় করেছি। আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে, বলেছে নিচের কোন হিসাবটি ব্যতিক্রম, কোন হিসাবটি আমাদের জন্য ব্যতিক্রম। একটু খেয়াল করে দেখো, পাওনাদার এটা আমাদের একটা দায়বাচক হিসাব, আমরা বলতে পারি ঋণ, এটাও আমাদের জন্য একটা দায়বাচক হিসাব। বকেয়া বেতন, এটাও আমাদের জন্য একটা দায়বাচক হিসাব। প্রদত্ত ঋণ, দেখো শুধু ঋণ এটা আমাদের জন্য দায়, বাট আমি কি করছি, ঋণ প্রদান করছি। প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণটা আমাদের জন্য একটা সম্পত্তি, এটার আরেক নামে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য কাইন্ড অফ বিনিয়োগ। তো বিনিয়োগটা আমাদের জন্য একটা সম্পদ, তাই না? তাহলে আমরা এখানে বলতেই পারতেছি যে এই চারটার মধ্যে ডিফারেন্ট বা ব্যতিক্রম হচ্ছে প্রদত্ত ঋণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 3 স্টার দেওয়া রয়েছে, বলা আছে বাহ্যিক লেনদেনে অর্থনৈতিক ঘটনা কয়টি পক্ষকে প্রভাবিত করে। দেখো, যে কোনো লেনদেনের কথা যদি আমরা বলি, আমার লেনদেন মোটামুটি কি করে, দুইটা পক্ষকে প্রভাবিত করে। অর্থাৎ একটা পক্ষ আমাকে সুবিধা প্রদান করে, আরেকটা পক্ষ সুবিধাটা গ্রহণ করে। যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইভেন্টে সবসময় দুইটা পক্ষ জড়িত থাকে বিধায় আমরা এখানে বলবো এটার উত্তর হচ্ছে কি খ, দুইটা পক্ষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নে, কোনটির জন্য ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হয়। আমাদের লেনদেনের কিছু প্রামাণ্য দলিল রয়েছে, আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে 6টা: চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই যে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, আমরা ডেবিট ভাউচার ব্যবহার করি ব্যয়ের সাপেক্ষে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যেই ব্যয়গুলো হয় ওই ব্যয়গুলোর জন্য আমি ডেবিট ভাউচার ব্যবহার করি, এবং আমার প্রতিষ্ঠানে যে আয়গুলো সংগঠিত হয় এই আয়গুলোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ক্রেডিট নোট। তাহলে আমরা বলতে পারি 4 নম্বর প্রশ্নের উত্তর হবে আয় সম্পর্কিত লেনদেনের জন্য। এরপর আমরা যাব একটু 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে বলেছে মাহির ট্রেডার্স 30,000 টাকার পণ্য মেহেদি ব্রাদার্সের নিকট বিক্রয় করেন। একটু ভালো করে বুঝো, বলেছে মাহির ব্রাদার্স 30,000 টাকার পণ্য মেহেদির নিকট বিক্রি করে, তার মানে এই ক্ষেত্রে মেহেদি হচ্ছে ক্রেতা,
আর মাহির তিনি হচ্ছেন বিক্রেতা, কারণ তিনি কি করছেন, পণ্যটা বিক্রি করছে। ওকে, এরপরে বলা আছে এবং নগদ 20,000 টাকা গ্রহণ করেন। তাহলে একটু তুমি যদি এখানে খেয়াল করে দেখো, আমি পণ্য বিক্রি করছি 30,000 টাকার, আমি টাকা পাইছি কত টাকা, আমি টাকা পাইছি হচ্ছে 20,000 টাকা। পণ্য বিক্রি করলাম কত টাকার, 30,000 টাকার। পণ্য পাইলাম কত টাকার, পণ্য পাইলাম হচ্ছে 20 টাকা, পাইলাম কত, 20,000 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি আমার 10,000 টাকা বকেয়া আছে। আচ্ছা, আমাকে প্রশ্নে কি চাইছে, বলছে মাহির ট্রেডার্সের লেনদেনের উপযুক্ত দলিল নির্ণয় করো, অর্থাৎ উপযুক্ত দলিল কোনটা, ওই দলিলটা আমাদেরকে বের করতে বলছে। আমি কি ডেবিট ভাউচার ব্যবহার করব? না, আমি তো জানি যে ডেবিট ভাউচার এটা ব্যবহার করতে হয় ব্যয়ের সাপেক্ষে। আমি কি চালান ব্যবহার করব? আমি কি ক্রেডিট নোট? দেখো, নোট ব্যবহার করা হয়, ডেবিট নোট, ক্রেডিট নোট দুইটাই ব্যবহার করা হয় হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার পরে। মানে আমি পণ্য ক্রয় করে নিয়ে আসছি, আমার পছন্দ হয় না, আমি ফেরত দিয়ে দিচ্ছি। আমি পণ্য বিক্রি করেছি, আমার ক্রেতার কাছে পণ্যটা পছন্দ হয় নাই, আমার কাছে পণ্য ফেরত পাঠাইছে, আমি আবার তার কাছে পুনরায় একটা চিঠি পাঠাচ্ছি। এগুলো হচ্ছে ডেবিট নোট, ক্রেডিট নোটের কাহিনী। তাহলে উত্তরটা কি হবে? একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে কি খ, চালান। দেখো, যদি কোনো একটা এমসিকিউর উত্তর আমরা পারতপক্ষে মনে হয় যে এটার উত্তর আমি জানি না, তাহলে আমাকে সবার প্রথমে কি করতে হবে, যে ওই প্রশ্নের উত্তর কোনটা কখনোই না, এই উত্তরটা হওয়া পসিবল কখনোই না, আমরা তখন সবার আগে ওই অপশনগুলো বাদ দিতে থাকবো। বাদ দিতে দিতে দেখবা কি তোমার হাতে যেটা অ্যাকচুয়াল উত্তর, ওই উত্তরটা চলে আসবে। আচ্ছা, আমরা যাব হচ্ছে 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলেছে খরচসমূহ চালানে অন্তর্ভুক্ত থাকলে কাকে পরিশোধ করতে হয়। তুমি দেখবা যখন আমরা কোনো পণ্যদ্রব্য ক্রয় করে নিয়ে আসি, বিশেষ করে অনেক ভারী পণ্যদ্রব্য, মনে করো তুমি তোমার বাসার জন্য আলমারি কিনলা, ফ্রিজ কিনলা, মানে এরকম বড় যেই পণ্যগুলো আমরা কিনি, ওটার জন্য একটা পরিবহন থাকে আর কি। আর বড় ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে তো যে কোনো পণ্যের জন্য পরিবহন থাকে। এই যে চালানের মধ্যে যদি কোনো খরচের কথা উল্লেখ করা থাকে, ফর এক্সাম্পল তুমি যে কোনো একটা পণ্য কিনেছো, এটার দাম 50,000 টাকা, নিচে আবার লেখা রয়েছে প্যাকিং খরচ এত টাকা, বহন খরচ এত টাকা। এই যে চালানে যদি কোনো খরচের নাম অন্তর্ভুক্ত করা থাকে, তাহলে ওই খরচটা যিনি পণ্যটা কিনেছেন, অর্থাৎ যিনি পণ্যের ক্রেতা, তাকে বহন করতে হবে। অর্থাৎ চালানের মধ্যে যত টাকা লেখা থাকে পুরোটাই ক্রেতাকে পরিশোধ করতে হয়। তো পণ্যের দাম তো লেখা থাকে, ওটা তো পরিশোধ করতে হবেই। এর পাশাপাশি যদি হচ্ছে অন্য কোনো আনুষাঙ্গিক খরচের নাম বলা থাকে, সেটাও ক্রেতাকেই পরিশোধ করতে হবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। 7 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে, বলেছে কোনো ঘটনার দ্বারা, হ্যাঁ 7 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, বলেছে কোনো ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে, সৃষ্টি হলে কি হয়। আর কি সোজা কথা হচ্ছে, মানে আমার কোনো একটা ঘটনা, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইভেন্ট যেটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করলো। এই যে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করে এমন যে কোনো ফাইন্যান্সিয়াল ইভেন্টকে আমরা বলবো হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেন বলবো, তাই না? আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলা আছে হচ্ছে লেনদেন শব্দের আবির্ধানিক অর্থ কি। দেখো, লেনদেন শব্দের আবির্ধানিক অর্থ আমরা অনেকগুলো বলতে পারি। লেনদেন আসলে একটা জিনিস দেওয়া অথবা নেওয়া, গ্রহণ বা প্রদান করা, আদান প্রদান করা, তুমি এরকম অনেকগুলো সিমিলার টাইপের নাম পাবা। ওই নামগুলো তুমি এখানে খুঁজতে থাকবা। তো দেখো, লেনদেন মানে যে প্রতিদান না, এটা তুমিও জানো আমিও জানি। লেনদেন মানে যে ভাবের বিনিময় না, এটা তুমিও জানো আমিও জানি। লেনদেন মানে আদান প্রদান বলা যাইতো, কিন্তু মূল্যের আদান প্রদান না। তার মানে এইটাও আমার অপশনে আসে না। তাহলে আমার উত্তরটা কোনটা? লেনদেন মানে হচ্ছে গ্রহণ ও প্রদান করা। একটা পক্ষ সুবিধা গ্রহণ করে, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করে। আচ্ছা, আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নটায়। দেখো, আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে কোনটি অভ্যন্তরীণ লেনদেন। দেখো, কোনটি অভ্যন্তরীণ লেনদেন। আমরা আমাদের লেনদেনকে এই দিক থেকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজ্যাকশন, আর একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজ্যাকশন। ইন্টারনাল ট্রানজ্যাকশন বা আমাদের যে অভ্যন্তরীণ লেনদেন রয়েছে, এই লেনদেনের উৎপত্তি এবং বিনাশ দুইটাই আমার প্রতিষ্ঠানের ভিতরে হয়। আর এক্সটার্নাল যে ট্রানজ্যাকশনগুলো আছে, ওই লেনদেনের উৎপত্তি, ওই লেনদেনের বিন্যাস দুইটাই কি আমার প্রতিষ্ঠানের বাইরে হয়। অভ্যন্তরীণ লেনদেনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের আসবাবপত্রের অবচয়।
অবচয়টা দেখো, আমার প্রতিষ্ঠানে যে সকল সম্পত্তিগুলো রয়েছে, আমার সম্পত্তির যে ব্যবহারজনিত হ্রাস হচ্ছে, ব্যবহারজনিত যে ক্ষয়টা হচ্ছে, ওইটাকে আমরা বলি হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন, তাই না? এই যে এই অবচয়, এটা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরেই সংগঠিত হয় এবং এটার যে একটা মানে একটা ব্যালেন্সিংয়ের যে ব্যাপার থাকে, এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই শেষ হয়ে যায়। এই কারণে আমরা বলি আসবাবপত্রের অবচয় এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন। অনেক ক্ষেত্রে এটাকে আমরা আন্তঃলেনদেনও বলি, যেহেতু প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়, তাহলে এটাকে আমরা মাঝে মাঝে কি বলতে পারি, আন্তঃলেনদেনও বলতে পারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 10-এ। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন কি বলা আছে? বলা আছে প্রতিটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব থাকে? প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব থাকে? প্রত্যেকটা লেনদেনে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। দেখো, আমাদের 1494 সালে লুকা প্যাসুয়েলের নামে যেই ভদ্রলোক, এই যে সুম্মাডি অ্যারিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপার্শনালিটা নামে যে বইটা লিখলো, ওই বইয়ের একদম বেসিক কনসেপ্টটা তার কে ছিল? বই তো না, ওই বইয়ের যে একটা চ্যাপ্টার ডাবল এন্ট্রি সিস্টেম, ওই ডাবল এন্ট্রি সিস্টেমের একদম বেসটা কি ছিল? সেখানে তিনি একটা জিনিস এক্সপ্লেন করছিল যে ভাই, আমরা কোনো কিছু একা একা করতে পারি না, বা কোনো একটা কিছু আসলে এককভাবে সংগঠিত হয় না, এটার পেছনে কেউ না কেউ থাকে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ থাকবে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনেরই দুইটা পক্ষ থাকবে। কখনো এককভাবে আদান প্রদান করা যায় না, এককভাবে কোনো কিছু গ্রহণ করা যায় না, বা এককভাবে কোনো কিছু প্রদান করা যায় না। সবসময় ওইখানে কি থাকে? দুইটা সাইড থাকে। এই কারণে লেনদেনের সবসময় কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে, বেশিও থাকতে পারে। আমাকে কি বলেছে? কমপক্ষে কয়টি পক্ষ থাকবে? কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, লেনদেনের উৎস কোনটি? দেখো, আমার লেনদেনের উৎস বা ট্রানজ্যাকশনের সোর্স হচ্ছে ফাইন্যান্সিয়াল ইভেন্ট। অর্থাৎ যেখানেই আমার আর্থিক ঘটনা সংঘটিত হচ্ছে, ওইখানে আমার লেনদেন হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেখানে আমার আর্থিক ঘটনা থাকবে, সেখানে কি আমার লেনদেন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। চলে যাব 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলেছে লেনদেন বলতে কি বোঝায়? লেনদেন বলতে আমরা বুঝি এমন কোনো একটা ঘটনা যেটা আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন বলতে আমরা বুঝি এমন কোনো একটা ঘটনা, যেই ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। তো যেহেতু অপশনে আমার এটা রয়েছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তো আমরা ঘ নাম্বারটাকে আসলে উত্তর হিসাবে নিয়ে নিতে পারি। এরপর আমরা চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার 13-তে বলেছে লেনদেন সংক্রান্ত ঘটনা। লেনদেন সংক্রান্ত ঘটনা, দেখো এই জিনিসগুলো আমরা লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পাবো। আমাদের পাঠ্য বইতে গেলেই দেখবা লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে। লেনদেন সর্বদা দৃশ্যমান এরকম কোনো শর্ত নাই। লেনদেন যে সবসময় ভিজিবল হইতে হবে এটা কোনো কন্ডিশন না। লেনদেন ভিজিবলও হইতে পারে, লেনদেন ইনভিজিবলও হইতে পারে। তো 1 নম্বর শর্তটা আসলে আমাদের সাথে যায় না। এরপরে দেখো লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই হইতে পারে। হ্যাঁ, লেনদেন কখনোই লেনদেন দৃশ্যমান নয়, তাহলে 3 নম্বর অপশনটাও হইতে পারে না। তাহলে উত্তর হচ্ছে শুধুমাত্র 2 নম্বরটা কই আছে? খ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। এরপর আমরা চলে যাব আমাদের এরপরে 14 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে লেনদেনের দ্বারা। দেখো, লেনদেন মূলত কোথায় গিয়ে প্রভাব বিস্তার করে? লেনদেন প্রভাব বিস্তার করে আমার আর্থিক অবস্থাকে। আর্থিক অবস্থার প্রভাবটা বা আর্থিক অবস্থার পরিবর্তনটা আমরা কোন জায়গায় দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশনের উপরে। এই যে আমাদের যে একটা হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ রয়েছে, যে এ সমান সমান এল প্লাস ও ই। এই বেসিক ইকুয়েশনের উপরে যখন কোনো একটা ট্রানজ্যাকশনের প্রভাবটা এসে পড়ে, যখন এটা একটা পরিবর্তন ঘটে, তখনই কিন্তু এটাকে আমরা লেনদেন বলি, তাই না? তো একটা লেনদেনে কি হয় দেখো, আমার লেনদেনে হিসাব সমীকরণের বিভিন্ন সাইডগুলো চেঞ্জ হয়। সাইডগুলো চেঞ্জ হওয়ার নমুনাটা কি? নমুনাটা হচ্ছে এই যে, যেহেতু এখানে একটা ইকুয়াল সাইন আছে, দুই পাশে যা ঘটবে সমান ঘটবে। যেহেতু এখানে একটা সমান সমান চিহ্ন আছে, দুই পাশে যা ঘটবে সমান ঘটতে হবে। অর্থাৎ যদি কোনো কারণে এখানে সম্পত্তির পরিমাণটা বৃদ্ধি পায়, এ বৃদ্ধি পায়, তাহলে এখানে হয় দায় বৃদ্ধি পাইতে হবে, নয়তোবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি হইতে হবে। সমান সমানের বাম পাশে বাড়লে ডান পাশেও বাড়বে, সমান সমানের ডান পাশে কমলে আমাকে এই পাশেও কি হয়ে যাবে?
কমবে। আমার কথাটা কি বুঝাইতে পারছি? কমবে। আচ্ছা, আবার যদি একই সাইডে এফেক্ট পড়ে, অর্থাৎ এইটা যদি বাড়ে তাইলে এইটা আবার কমে যাবে, আবার এইটা যদি কমে তাহলে এইটা আবার বেড়ে যাবে। সোজা কথা হচ্ছে, যদি হিসাবের প্রভাবটা ইকুয়েশনের দুই পাশে পড়ে তাহলে একই ঘটনা ঘটতে হবে, আর যদি একই পাশে ঘটে তাহলে একটা বাড়বে একটা কমবে। এই সংক্রান্ত যে বেসিকগুলো, এটা তোমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা। ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আমরা বেসিক নিয়ে অনেক কথা বলেছি, সেখান থেকে তুমি বেসিকটা একদম ক্লিয়ার করে নিতে পারবা। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে, হ্যাঁ, কারণ দুইটা একই পাশে, হিসাবের ডান পাশের কাহিনী। এরপরে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, এইটাও ঠিক, কারণ এটা আমাদের হিসাবের বাম পাশের কাহিনী। এরপরে মালিকানা সত্ত্ব বাড়লে দায় বাড়বে, এটা আসলে হইতে পারে না। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। আমরা চলে যাব 14 নম্বরের উত্তর। 14 নম্বরের উত্তর হচ্ছে ক। 15 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা দেখি। বলা আছে একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের প্রতিটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। এটা কিন্তু আমাদের ট্রানজ্যাকশনের একটা বৈশিষ্ট্য বলতে পারি, একটা ক্যারেক্টার বলতে পারি, যে আমাদের প্রতিটা লেনদেন হচ্ছে স্বতন্ত্র। প্রত্যেকটা লেনদেনের একটা একটা আলাদা একটা ব্যক্তিত্ব আছে, আলাদা একটা মানে নিজস্বতা আছে, কারো উপরে কেউ নির্ভরশীল না, যে না যদি 1 তারিখে ওই ঘটনাটা ঘটে তাহলে 10 তারিখের ওইটাকে আমি লেনদেন বলবো, বা 1 তারিখে ওই ঘটনাটা ঘটেছে বলে আমি 4 তারিখের এটাকে লেনদেন বলবো, এরকম কোনো কিছু আসলে হইতে পারে না। আমাদের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ট্রানজ্যাকশন ওরা আলাদা, ওদের সাথে কারো কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে আমাদের 15-র উত্তর কি হবে? 15-র উত্তর হবে হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 16। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে, একটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? আমাদের যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে দ্বৈত সত্তার নীতির মধ্যে পড়ে। কোন নীতির মধ্যে? দ্বৈত সত্তার নীতির মধ্যে পড়ে। দ্বৈত সত্তার নীতি বা দ্বৈত সত্তার বৈশিষ্ট্য আমাদেরকে বলে যে আমাদের লেনদেনের, প্রতিটা লেনদেনেরই কয়টা পক্ষ থাকতে হবে? আমাদের প্রতিটা লেনদেনেরই কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 17। 17তে বলেছে সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে, একটু খেয়াল করি আমরা এখানে, সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়? এই যে আমাকে বলছে না আর্থিক অবস্থার পরিবর্তন, পৃথিবীর যা কিছু আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে ওইটাকে আমরা লেনদেন বলবো। পৃথিবীর যা কিছু আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে ওইটাকে আমরা কি বলবো? ওইটাকে আমরা লেনদেন বলবো। আচ্ছা, এরপরে দেখি আমরা 18 নম্বর প্রশ্নে, প্রতিটি লেনদেন প্রভাবিত করে, প্রতিটা লেনদেন প্রভাবিত করে আমার কমপক্ষে 2টা হিসাব খাতকে, প্রতিটা লেনদেন আমার প্রভাবিত করে হিসাব সমীকরণকে, প্রতিটা লেনদেন আমার প্রভাবিত করে আর্থিক অবস্থাকে। তাহলে উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3 কই আছে ভাই? ঘ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপর আমাদের 19 নম্বর প্রশ্নে বলেছে যে আসবাবপত্রের অবচয় 1500 টাকা বা 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? ভাই এটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। অবচয় এটা হচ্ছে আমাদের একটা অদৃশ্যমান লেনদেন, বা এটা হচ্ছে আমাদের একটা অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 20। 20-এ বলা আছে একটি বিশ্ববিদ্যালয়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? একটু খেয়াল করে দেখো, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী আমাদের হিসাব বিজ্ঞানের একজন জনপ্রিয় লেখক রয়েছে, তার একটা সংজ্ঞা আছে। আমার সংজ্ঞাটা এক্স্যাক্টলি মনে নাই, বাট সংজ্ঞাটা কিছুটা এরকম যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটেড টু দ্য ইন্টারেস্টেড ইউজার। অর্থাৎ আমার হিসাব বিজ্ঞানের আলটিমেট গোলটা হচ্ছে আমি আমার হিসাব তথ্যের আগ্রহী ব্যবহারকারীদেরকে হিসাব তথ্যগুলো সরবরাহ করব। আমি আমার হিসাব তথ্যের আগ্রহী ব্যবহারকারীদের সাথে কমিউনিকেট করব কি নিয়ে? আমার হিসাব তথ্যগুলো নিয়ে। এই হিসাব তথ্যের ব্যবহারকারীর দিক থেকে আমরা হিসাব তথ্যের ব্যবহারকারীকে 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। এটা মনে রাখার খুব সহজ নিয়ম হচ্ছে যে সকল ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে আমরা বলবো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না তাদেরকে আমরা বলি বাহ্যিক ব্যবহারকারী।
এখন তোমার কাছে কি মনে হয় একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষকবৃন্দ যারা রয়েছে তারা কি অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিতে পারে? কখনোই না। তাদের কাজ হচ্ছে ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, এইটা। যারা হচ্ছে স্টুডেন্ট থাকে তারা কি প্রতিষ্ঠানের মানে একটা বিশ্ববিদ্যালয়ের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে? কোনোদিনও নিতে পারে না। অভিভাবক যারা আছে তারা কি নিতে পারে? কখনোই নিতে পারে না। যারা ওই বিশ্ববিদ্যালয়ে পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র কি করতে পারে? প্রতিষ্ঠানের বা বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক সিদ্ধান্তগুলো রয়েছে সেইগুলো নেওয়ার ক্ষমতা রাখে। যে কারণে আমরা এই 20-এর উত্তরকে বলতে পারি ক, পরিচালনা পর্ষদ। তারা হচ্ছে কি হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নে কি বলেছে? লুকা প্যাসিওলি তার গ্রন্থে কোন নীতি ব্যাখ্যা করেন? দেখো, লুকা প্যাসিওলি তিনি যেই 1494 সালে তিনি যেই বইটা লিখেছিলেন, এই বইটা কিন্তু একদমই হিসাব বিজ্ঞানের উপরে বেস করে লেখা না। তার কারণ এই 1494 সাল বা তার আগ সময় থেকে আমাদের হিসাব বিজ্ঞান বলতে কোনো বিষয় বা কোনো সাবজেক্ট এটার কোনো অস্তিত্ব ছিল না। লুকা প্যাসিওলি তিনি পেশায় একজন গণিতবিদ ছিলেন। তিনি যেই বইটা লিখেছেন সেটা তিনি গণিত বিষয়ের উপরে লিখেছিলেন। তিনি কি করেছেন? এই বইয়ে এতগুলো অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় তিনি ডিসক্রাইব করার চেষ্টা করেছিলেন ডাবল এন্ট্রি সিস্টেম নামে বা দুতরফা দাখিলা পদ্ধতি নামে, এবং ওই জায়গা থেকে কিন্তু মূলত কি আমাদের এই আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। এই কারণে আমরা বলি যে লুকা প্যাসিওলি তিনি তার বইতে আমাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি বা দুতরফার নীতি সম্পর্কে একটা ব্যাখ্যা প্রদান করেছিলেন। আচ্ছা, রেভিনিউ মানে হচ্ছে আয়। আয়ের মাধ্যমে কোন হিসাব বৃদ্ধি পায়? দেখো, রেভিনিউ বা আয়ের মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের বেসিক ইকুয়েশনটা কি ছিল ভাইয়া? বেসিক ইকুয়েশনটা ছিল হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এই যে আমরা বললাম ও ই, বা আমরা যদি বাংলায় লিখি সূত্রটা, বাংলায় লিখলে আমরা বলতে পারবো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই যে আমরা যে মালিকানা সত্ত্বের কথা বলতেছি না, মালিকানা সত্ত্বটার উপরে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে চারটা। কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধনকে আমরা ইংরেজিতে বলি ক্যাপিটাল, রেভিনিউকে বলি, আয়কে বলি রেভিনিউ, ব্যয়কে বলি এক্সপেন্স, আর হচ্ছে আমাদের উত্তোলনকে বলি ড্রয়িংস। এই চারটা উপাদানের মধ্যে আমার দুইটা উপাদান মূলধন ও আয়, এই দুইটা হচ্ছে আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান। কি উপাদান ভাইয়া? ধনাত্মক উপাদান। আর এই দুইটা হচ্ছে আমাদের জন্য ঋণাত্মক উপাদান। আচ্ছা, ধনাত্মক উপাদান মানে কি? ধনাত্মক উপাদান মানে হচ্ছে এরা আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করার চেষ্টা করে। আর ঋণাত্মক উপাদান মানে হচ্ছে এরা আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে কমানোর চেষ্টা করে। কিভাবে? যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানের মূলধন এবং আয় এই দুইটার পরিমাণ যদি কোনো কারণে যদি বৃদ্ধি পায়, তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণটাও বৃদ্ধি পায়। আবার যদি কোনো কারণে মূলধন ও আয়ের পরিমাণ হ্রাস পায়, তাহলে কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণটাও কমে যায়। এই যে মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মূলধন ও আয় কমলে মালিকানা সত্ত্ব কমে, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে রেভিনিউর মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে? রেভিনিউর মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে 23 নম্বর প্রশ্নে। আমাদের 23 নম্বর প্রশ্নে বলেছে কোন ধারাবাহিকতাটি সঠিক? কোন ধারাবাহিকতাটি সঠিক? দেখো, আমরা এই জায়গা থেকে তোমার কিচ্ছু দেখতে হবে না, তুমি জাস্ট খালি একটা জিনিস চিন্তা করে দেখো যে আমি কোনো একটা লেনদেন যদি আমি আগে আইডেন্টিফাই করতে না পারি যেটা কি লেনদেন কি লেনদেন না, তারপরে তো আমার বাকি স্টেপগুলো, তাই না? তাহলে আমার হিসাব বিজ্ঞানে যে প্রসেসটা রয়েছে, যে হিসাব চক্রটা রয়েছে, সেই হিসাব চক্রে আমার প্রথম কাজটাই কিন্তু হচ্ছে লেনদেন আইডেন্টিফাই করা, লেনদেনটা শনাক্ত করা। দেন আমি লেনদেন বিশ্লেষণ করব, তারপরে হিসাবভুক্ত করব, জাবেদাভুক্ত করব, এক্সট্রা আমার যা কাজ আছে আমি করব। তো এখানে আমার সবগুলো অপশনের মধ্যে প্রথম অপশনটাই কিন্তু হচ্ছে লেনদেন শনাক্তকরণের। তাহলে আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্নে। বলা আছে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নিচের কোনটির মূল উপাদান?
সম্পদ দায় মালিকানা সত্ত্ব এটা আমাদের হিসাব সমীকরণের মূল উপাদান, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু টাইপ 1 খুব সুন্দর করে ব্যাখ্যা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের টাইপ 2 লেনদেনের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ এই জায়গা থেকে আমরা আবার আলোচনা শুরু করব। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের এই টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।